চতুর্থ সারিতে বসা শৈলী অপলক তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটার দিকে। তার ঠোঁটদ্বয় দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ গভীর মনোযোগ দিয়ে শোনে। ভীষণ গম্ভীর ও একদম নিয়মনিষ্ঠভাবে পড়ানো এই অধ্যাপকের সাথে গত রাতের বা আজ সকালে দুষ্টু মেহরানের কোনো মিল পায় না শৈলী। শৈলী তো দেখেছে মানুষটা মুখে হো হো করে না হাসলেও তার চোখে আর ঠোঁটের কোণে হাসি খেলে। কিন্তু বিগত ২০ মিনিট ধরেও লক্ষ্য করেছে মেহরানের ঠোঁটে হাসি তো দূর, ঠোঁটের কোণে ছিটে ফোটাও ভাঁজ পড়ার রেশ নেই। এত পরিবর্তন কেমনে সম্ভব এক মানুষের মাঝে? তাই চিন্তা করে এই শৈলীর নাজেহাল অবস্থা। পাশে বসা কেয়ার ধাক্কায় ও ফিসফিসানি আওয়াজে শৈলীর ঘোর কাটে। এই শৈলী, এইভাবে হাঁ করে কি দেখিস? মুখ বন্ধ কর। শৈলী চরম লজ্জা পায়। ওর অজান্তেই মুখ খুলে গেছে, খেয়ালই করেনি। দ্রুত নিজেকে ধাতস্থ করে আবার পড়ায় মন বসালো। একসময় ক্লাস শেষ হলো, মেহরান চলে গেল রুম থেকে। অমনি সারা ক্লাস জুড়ে হই হই রব শুরু হলো। সবার মুখে এক বিষয় নিয়ে আলোচনা। মেহরান স্যার কত হ্যান্ডসাম, মেহরান স্যারের পার্সোনালিটি সুন্দর, মেহরান স্যার এই, মেহরান স্যার ওই। শৈলীর এসব আশপাশ দিয়ে শুনতে শুনতে মেজাজ পুরোই বিগড়ে গেল। মুহূর্তেই মুখ কালো রূপ ধারণ করে। প্রীতি পাশে থেকে ডাকতেই চোখ রাঙিয়ে তাকায় ও। ওরে বাবা, ভয় পাইলাম গো শৈলী। কি হয়েছে তোর? এভাবে রেগে আছিস কেন? কেয়াও ততক্ষণে ওদের জয়েন করেছে। এতক্ষণ সিনিয়র ৩ জন মেয়ের সাথে গল্প করছিল। শৈলী পাশা সব মেয়েগুলোকে দেখে রাগে হিস হিস করলো। একজনকে নিয়ে এত গান গাওয়ার কি আছে তাই বুঝলাম না। এভাবে পুরুষ মানুষ দেখে হা করে থাকার মানে কি হয়? কেয়া শৈলীর রাগে ভরা কথাগুলো শুনে হেসে ফেলে। প্রীতি তাকায় অবাক হয়ে। এই, তুই এইভাবে হাসছিস কেন? তো আসবো না? কার মুখে কি শুনছি দেখ। এখন এত রাগ দেখাচ্ছেন আমাদের শৈলু ম্যাডাম, অথচ ক্লাসের আধা সময় সে নিজেই মেহরানের স্যারের দিকে চোখ বের করে আর মুখ হা করে থেকেছেন। আমি তখন ধাক্কাটা না দিলে পুরো ক্লাসে এমনভাবেই থাকতেন। এবার কেয়ার সাথে প্রীতিও যোগ দিল হাসিতে। দেখে শৈলীর পিত্তি জ্বলে যাওয়ার অবস্থা। ইচ্ছে করছে জোর গলায় বলে দিতে যে ওর সম্পূর্ণ অধিকার আছে তাকানোর, সেটা যেভাবেই হোক। অন্যদের আছে নাকি? কিন্তু আফসোস, শৈলী সেটা বলতে পারছে না। ততক্ষণে কেয়ার শৈলীর বাহু ধরে নিজের কাছে টানে। তবে বান্ধবী যাই বল, এই মেহরান স্যারের মধ্যে একটা কিছু তো আছেই। সুদর্শন হওয়ার সাথে সাথে স্যারের ব্যক্তিত্ব আসলেই সুন্দর। রুচিশীল মানুষ। ২-২.৫ সপ্তাহ হয়ে গেল আজ পর্যন্ত তাকে উড়াধুরা ভাবে দেখিনি। আজকেই দেখ কি সুন্দর করে ফর্মাল ওয়ারে এসেছেন। সিনিয়র আপুরা তো এটা নিয়েই কথা বলছিল। ধূসর প্যান্টের সাথে কালো শার্টে ভীষণ মানিয়েছে। দিস ম্যান নোজ ফ্যাশন। শৈলীরা শুনতে ভালো লাগছিল না। তোরা এক জিনিস নিয়ে বকবক করতে থাক, আমি গেলাম বলেই শৈলী আর দাঁড়ালো না। অবাকের চরম পর্যায়ে দাঁড়ানো প্রীতি আর কেয়াকে রেখে হনহনিয়ে বের হয়ে গেল। বিকালে বাসায় ফিরে শৈলী ফ্রেশ হয়ে বসতে বসতেই ওর মা এলো রুমে। নিপুণ বই পড়ছিল শুয়ে শুয়ে। মাকে দেখে উঠে বসলো। রেহানা তার 2 মেয়েকেই বললেন, মাহিরার মা এসেছিলেন আজ সকালে। ঝুমার জন্য বাসায় বড়সড় একটা প্রোগ্রাম হবে সামনে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসবে। এখন ওনাদের বাসা আর নিচে নিশাত আপার বাসা মিলেও জায়গা কভার হচ্ছে না, তাই আমাদের সাহায্য চাচ্ছেন তারা। নিপুণ জিজ্ঞেস করে, কি সাহায্য মা? আমাদের 2 বেডরুম ছেড়ে দিতে হবে। ওনাদের আত্মীয়দের মাঝে 2 পরিবারকে রাখতে চাচ্ছেন। এখন আমি তোদের আব্বুর সাথে কথা বলেছি, আমাদের তো কোনো আপত্তি নেই। তোদের কোনো সমস্যা আছে? শৈলী আর নিপুণ একসাথে এপাশ ওপাশ মাথা নাড়ায়। ওদের কোনো সমস্যা নেই। রেহানা তুষ্ট হাসলেন। তার এই উত্তরেই আশা ছিল, কারণ তিনি জানেন তার 2 মেয়ে কত অতিথিপরায়ণ। হঠাৎ নিপুণ বলে ওঠে, আচ্ছা মা, বাসায় তো 3টা বেডরুম, আমাদেরটা আর গেস্ট বেডরুম দিলে আমি আর আপনি শোবো কই? রেহানা একটু চিন্তিত হলেন। সেটার চিন্তা আমিও করেছি রে। দেখি একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে। এখন তোরা একটু রুমটা গুছিয়ে ফেলিস। 3-4 দিনের মধ্যেই মনে হয় তারা প্রোগ্রামের ডেট ফেলবে। রেহানা আরও কিছুক্ষণ মেয়েদের সাথে বসে খোশ গল্প করলেন। তারপর বিকালের নাস্তা বানাতে চলে গেলেন। আজ সন্ধ্যার পর শৈলী ছাদে যায়নি। মায়ের আপত্তি সত্ত্বেও গতকাল একটা অজুহাত দিয়ে গিয়েছিল। আজ আবার কি বলবে? তাই একটু আকাশটাকে কালো হওয়ার সময় দিল। এই সময় ছাদে গেলে এমনিতেই মা কিছু বলবে না। আগেও গিয়েছে শৈলী।
তাই উনি এই বিষয়ে অভ্যস্ত। ছাদে উঠে গতকালের মতন মেহরানকে শৈলী ফোন দেয়। রুমের দরজা খুলে আবার ওর সামনে এসে দাঁড়ায় মানুষটা। শৈলীকে দেখে হাত ঘড়ির দিকে তাকায়। আজ দেরি যে? শৈলী ঠোঁট জোড়া টেপে, ভর সন্ধ্যায় মা আসতে দেয় না তাই। ও আচ্ছা, চলুন ছাদে বসি। চপল পায়ে ছাদে প্রবেশ করে শৈলী। পাশে মেহরান। আজ শৈলী পণ করেছে ওর সামনে তাকিয়ে থাকবে। কোনো ক্রমে সে মেহরানের দিকে তাকাবে না, আর চোখেও না, সামনাসামনিও না, না হলে মানুষটা ওকে লজ্জার আগুনে পুড়িয়ে মারবে। গরম পড়েছে আজ একটু। ছাদে সেরকম বাতাসও নেই। পুলের পানিও আজ স্থির হয়ে আছে। শৈলীর খুব ইচ্ছে করছিল পুলে নামতে, কিন্তু সেটা যেহেতু এখন কোনোভাবেই সম্ভব নয়, তাই ও মাটিতে পুলের পাশে বসে পা ডোবালো। অন্তত পায়ে তো শান্তি পাক। মেহরান চুপচাপ দেখছিল তার নববিবাহিত স্ত্রীর কীর্তি। শৈলী যেভাবে সালোয়ার না উঠে সোজা পা ডুবিয়েছে তা দেখে নিঃশব্দে হেসে ওঠেও। মেয়েটা কেন এই কাজ করলো তাও বুঝতে অসুবিধে হয়নি। এখনই এত লজ্জা পায় এই মেয়ে। সম্পর্করা আগালে ও কি করবে তখন? নিজের ট্রাউজার গুটিয়ে শৈলীর পাশেই বসে পড়ল মেহরান। নিজেরও পা ডুবিয়ে দিল। পানির চঞ্চলতার মধ্যে দুই জোড়া পায়ের পাতার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল শৈলী। পাশাপাশি বেশ মানিয়েছে ভেবে হেসে ফেলল। হাসছেন যে? শৈলী আচমকা হাসি থামায়। কিছু না। এমনিতেই হাসিলেন। হুম। এক পলকের নীরবতা আবার চলে। যথারীতি মেহরানি আবার শুরু করে। আজ আমার ক্লাস কেমন ছিল? পড়া ঠিক মতন বুঝতে পেরেছেন? সাথে সাথেই সকালের সব কথা মনে পড়ে যায় শৈলীর। হুট করে বেজায় রাগ ওঠে। আপনাকে একটা কথা বলি। নিজের অর্ধাঙ্গিনীর কণ্ঠে রুষ্টতা আঁচ করতে পারে মেহরান। বলুন। আপনি কালো শার্ট আর ভেস্টে পরে যাবেন না। মেহরান ভীষণভাবে চমকে তাকায়। এরকম আবদার শৈলীর থেকেও কখনোই আশা করেনি। তবে এটা আবদার ছিল না আদেশ, সেটা অবশ্য চিন্তার বিষয়। তবে যাই হোক, মেহরানের বিষয়টা বেশ মজা লাগে। বেশ, পড়বো না। আর কিছু? আর আপনি এত পরিপাটি হয়েও যাবেন, এত স্টাইল করার দরকার নেই। ওকে, করবো না। আর আর বলতে বলতে উত্তেজিত শৈলী পাশ ফিরে তাকায়। অমনি মেহরানের দুষ্টিমো ভরা দৃষ্টিতে আটকা পড়েও। এতক্ষণ রাগের মাথায় কি বলেছে বুঝতে পেরে ওর আত্মা শরীর থেকে বের হয়ে যাওয়ার পথ ধরে। আর কি আদেশ আছে আমার জন্য বললেন না তো মিসেস মেহরান? শৈলী এই সম্বোধনে নড়ে ওঠে। মেহরান বেশ কাছে এসে ওকে কথাগুলো বলেছে দেখে লাজে নিভে যায়। নিজেও একটু পিছায়। তারপর মেহরান সোজা হতেই পানি থেকে পা উঠিয়ে দাঁড়িয়ে পড়ে, কথা ঘুরায়। আপনার জন্য কফি বানাবো, কিচেনটা দেখিয়ে দিন। মেহরান চোখে হাসে। তারপর উঠে দাঁড়িয়ে শৈলীকে ইশারায় সামনে আগাতে বলে। পুলের পাশের দরজা দিয়ে রুমে ঢুকে দুইজন। কিচেন কাউন্টারে গিয়ে শৈলী দেখে একটা ঝুড়িতে সব সরঞ্জাম সাজানো। একটা একটা করে দেখে নেয়ও, সবই আছে। আপনার আর কিছু লাগবে শৈলী? না, সব আছে, তবে মগ। ও, দাঁড়ান দিচ্ছি। মেহরান ওপাশে যেয়ে নিচ থেকে দুটো মগ বের করে দিল। আর কিছু লাগবে? না, আছে সব। তাহলে আমি বাইরে আছি, আপনি আসুন। শৈলী ছোট্ট একটা হাসি দেয় ওর দিকে তাকিয়ে। এই রুমে ও যে মেহরানের সাথে একা আনকমফোর্টেবল তা বুঝে মেহরান চলে যাচ্ছে। লোকটা দুষ্টু হলেও বেশ ভালো। কিছুক্ষণের মধ্যে 2 মগ কফি নিয়ে শৈলী বের হয়। মেহরানকে ছাদের কোণে রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানেই যায়। আপনার কফি। পেছনে করে কফি হাতে নেয় মেহরান। শৈলীও তারপর তার পাশে দাঁড়ায়। 2 মুখ পর্যন্ত দুজনেই চুপ থাকে। ছাদে বাতাস না থাকলেও এই জায়গায় হাওয়ার একটু হলেও বেগ পাওয়া যায়। দুজনেই সেটা উপভোগ করে কিছুক্ষণ। শৈলী তারপর কথা ওঠায়। ভাবির জন্য বাসায় প্রোগ্রাম হচ্ছে শুনলাম। আম্মুর শখ। ঘরে প্রথম নাতি বা নাতনি আসছে, তার আসার আগ থেকে সেলিব্রেশন শুরু করে দিচ্ছেন তিনি। শৈলী হেসে দেয়। দাদি বলে কথা, ওনার বংশধর আসছে। উনি মজা করবে না তো কে করবে বলুন তো? তবে আমাদের মজার মাঝে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। শৈলী প্রশ্নসূচক দৃষ্টি তোলে ওপরে। আমাদের কষ্ট? এই যে আপনাদের বাসায় আমরা হয়তো খানা দিচ্ছি, এইভাবে আপনাদের প্রাইভেসি নষ্ট করছি। শৈলী বুঝতে পারে মেহরান ওদের রুমে গেস্টদের রাখার বিষয়টা নিয়ে কথা বলছে। ও হেসে দেয়। আরে এটা কোনো ব্যাপার না, প্রতিবেশীর হক এটা। সুখে দুঃখে একে অপরের কাজে আসবো। আপনি এরকম করে বললে আরো নিজেদের পরপর মনে হয়। মেহরান দুষ্টুমি জড়ায় কণ্ঠে। শুধু কি প্রতিবেশী আপনারা? মানে ইফ আই নট রং, ওটা তো আমার শ্বশুর বাড়ি, তাই না? সো সেই দিক থেকে চিন্তা করলে আবার ঠিকই আছে, পরপর লাগার কোনো সুযোগই নেই।
সাহায্য নেওয়া যায়। কফি মুখ থেকে উপচে কাশি উঠে গিয়েছে আগেই শৈলীর। ইয়া আল্লাহ, এই লোক একটাও সুযোগ ছাড়ে না ওকে লজ্জা দেওয়ার। কি দিয়ে বানানো এই মানুষটা? শৈলীর সাথে সাথে কথা ঘোরানোর চেষ্টা করে। প্রোগ্রামের ডেট ঠিক হয়েছে? না, তবে হয়ে যাবে 2-1 দিনের মাঝেই। আচ্ছা, ভালো কথা, আমাদের গেস্টটা আপনাদের বাসায় থাকলে আপনি কোথায় থাকবেন? শৈলী একটু ধীরে উত্তর দেয়। এটা নিয়ে কথা হচ্ছে, দেখি একটি ব্যবস্থা হয়ে যাবে। মেহরান শৈলীর দিকে সরাসরি তাকায়। মুখের গম্ভীরতা দেখে বোঝাই যায় কিছু একটা ভাবছে সে। তারপর মুখ খুলে, আপনি এখানে আমাদের রুমে থাকবেন। শৈলী হতভম্ব হয়ে যায়। এ লোক বলে কি? ওনার সাথে একই রুমে? মাথা খারাপ নাকি? না না না, আপনি কি পাগল? এখানে কিভাবে? শৈলী, আপনাকে এই রুমে থাকতে বলেছি, আমার সঙ্গে না। শৈলী চোখ বন্ধ করে মুখ কুঁচকায়। আবার আবার এই মেয়ে উল্টাপাল্টা চিন্তা করেছে। উফ, তবে মুখে তারপরেও প্রশ্ন টানে। এখানে কিভাবে? আমার বোনও আছে তো। ও আপনার সাথে এখানে থাকবে, সমস্যা কোথায়? সবাই কি বলবে? বড়রা খারাপ চোখে দেখতে পারে। মোটেও না, মাহিরা আর মাহিলাকেও নিজেদের রুম ছাড়তে হবে, ওদেরকেও এখানে চলে আসতে বলবো। আপনারা 4 জনই এখানে শোবেন, ওকে? তাহলে আপনি আমি কি? আপনি কোথায় শোবেন? দেখি। শৈলীর এই উত্তরটা পছন্দ হয় না, টেনশন হয় ওর। না না না, আপনার কষ্ট হয়ে যাবে, আপনার রুম ছাড়ার দরকার নেই। মেহরান হঠাৎ সরাসরি শৈলীর সামনে আসে। তাহলে কি করব? থেকে যাব রুমে? এটা বরং একটা ভালো আইডিয়া। এক কাজ করি, আপনার ছোট বোনকে মায়ের রুমে পাঠিয়ে দিই, মালিয়া সহ ওরা দুজন একসঙ্গে থাকলো, আর আপনি আমার সাথে। শৈলীর দম বন্ধ হয়ে আসে, সারা শরীর কেঁপে ওঠে, রেলিংয়ের সাথে একেবারে ঘেঁষে দাঁড়ায় ও। মেহরান ওদের মাঝে দূরত্ব আর একটু খোঁচায়। শৈলী কিছু বোঝার আগে আচমকা ওর বাম হাত তুলে নেয় নিজের কাছে। পর মুহূর্তেই শৈলী নিজের আঙুলে একটি আংটির অবস্থান পায়। চোখ বড় বড় করে তাকায় ও। এটা কি? এটা তো আমার তরফ থেকে আপনার জন্য। কেমন লেগেছে? এটা কেন দিচ্ছেন? কেন, আমি দিতে পারি না? শৈলী চুপসে যায়। কি বলবে এর প্রেক্ষিতে? মেহরান দিতে তো পারেই, কিন্তু শৈলীর চোখে মুখে ইতস্ততার ফোঁটাগুলো নজর এড়ায় না মেহরানের। ওর চোয়ালের নিচ হাত দিয়ে মুখটা নিজের দিকে ওঠায়। শৈলীর দৃষ্টিতে নিজের দৃষ্টি আটকায়, কণ্ঠে টানে আবেগ। ধরে নিন এটা বাসুরাতে দেওয়া আপনার স্বামীর তরফ থেকে আপনার প্রথম গিফট। বাসুর হয়নি তো কি হয়েছে, গিফট তো দেওয়াই যায়, তাই না? সেই সন্ধ্যার পর সময় পার হয় আরও 2 দিন। সেদিন রাতে ছাদ থেকে ফেরার পর শৈলীর অবস্থা হয় পুরাই নাজেহাল। ওই যে ও চিন্তা করেছিল না স্টার জলসার নায়িকাদের মতন ওর অবস্থা, ঠিক সেই রকম নাজেহাল। তাও তো মেহরান তেমন কিছু করেওনি ওর সাথে, শুধু দূরত্ব ঘুচিয়ে কাছে এসেছিল, হাতটা ধরেছিল কেবল। তাতেই যেরকম লাজে সাঁতরাচ্ছে শৈলী, এর থেকে বেশি কিছু হলে তো তলিয়ে যাবে ও প্রেম সাগরে। খুঁজে পাওয়া অসম্ভব হবে ওকে তখন। এই 2 দিনের মাঝে শৈলী মেহরানের আরও একটা ক্লাস পায়, তবে বেচারির এখানেও শান্তি মিলল না। সেদিন সকালে মেহরানকে সবুজ চেকের একটা শার্ট পরতে দেখে শৈলী খুশি হয়। ওভাবে যাক, আজ কালো শার্ট পরেনি বলে আর মেয়েগুলো সেভাবে তাকাবে না ওর স্বামীর দিকে। কিন্তু বোকা শৈলী বুঝলই না মেয়েদের আসল আকর্ষণ পরিধান না। ক্লাসে আগের দিনের থেকেও বেশি হৈহুল্য শুনে শৈলী হতাশ। সবুজ শার্টে নাকি স্যারকে আরও মারাত্মক সুদর্শন লাগছে। শৈলী এবার ঝিম মেরে বসে, বুঝতে পারে এখন বরকে কুনজর থেকে বাঁচানোর জন্য রীতিমতো দোয়া সুরা পড়া শুরু করতে হবে ওকে। এই 2 দিন সন্ধ্যার রুটিনে একটু ব্যাঘাত ঘটেছে। এক সন্ধ্যায় মেহরান বাইরে ছিল বলে শৈলীর সাথে সময় কাটানো হয়নি। আর গত রাতে হয়েছে যদিও, তবে সেটা একান্তে নয়। সন্ধ্যায় মেহরান ছাদে থাকবে এটাই জানিয়েছিল ও শৈলীকে। শৈলীও ঠিক সেভাবেই তৈরি হচ্ছিল যাওয়ার জন্য যখন ওর ফোনে মাহিরার কল আসে। হ্যাঁ মাহি, বল। শৈলু, কি করিস? এই তো কিছু না। কেন? ছাদে যাবি? শৈলীর চোখ বড় বড় হয়। মাহিরা এখন ছাদে যেতে চাচ্ছে? কেন হঠাৎ ছাদে কেন? মাহিরার উত্তেজিত কণ্ঠ শৈলীর কানে বাজে। আজকে বাসায় একটা আজীব কাণ্ড ঘটেছে জানিস? কি? মেজো ভাইয়া তার রুমে আমাকে আর আপুকে থাকতে বলেছে প্রোগ্রামের সময়টা। বিশ্বাস করতে পারিস? শৈলী একটু বিভ্রান্ত হয়। এতে না বিশ্বাস করার কি আছে? বোনরা ভাইয়ের রুমে তো থাকতেই পারে, এখানে সমস্যা কোথায়? তুই ভাইয়াকে চিনিস না? চরম লেভেলের সুচিবাই মানুষে।
আমরা বাকি 4 ভাই বোন তো শিওর যে একটু হলেও ভাইয়া ওসিডির রোগী। তার রুমে থাকার কথা আমরা চিন্তাই করতে পারি না। ইভেন এতদিন ভাইয়া ছিলও না। আম্মু দাঁড়িয়ে থেকে বুয়াকে দিয়ে রুম পরিষ্কার করিয়ে দিত, কিন্তু ব্যবহার করার ব্যাপারে আমাদের উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। সেই মানুষ কিনা এ ব্যাপার নিজে থেকেই আমাদের থাকতে দিচ্ছে। আমি আর আপু এটা শোনার পর থেকেই নির্বাক। শৈলীর ঠোঁটের কোণে ভাঁজ পড়ে, কোথায় যেন ভালো লাগার বাতাস বয়। ফিরে যায় পরশু সন্ধ্যার সেই মুহূর্তে যখন মেহরান বিনা বাক্যে ওকে নিজের রুমে থাকতে বলেছিল। শুধু বলেইনি, রীতিমতো জোর দিয়েছিল। মাহিরা আর মারিহা আপুকেও তো রাখার পেছনে এটাই কারণ। ভাবা যায়, যেই মানুষটা নিজের ভাই বোনেদের পর্যন্ত থাকতে দেয় না, সে নির্দ্বিধায় শৈলীকে থাকার জন্য অনুমতি দিল। এটাকেই কি বৈবাহিক বন্ধনের টান বলে? এই শৈলী, আবার কই হারিয়ে গেলি? না, এখানে আছি, বল। আমি ভাইয়ার রুমে গিয়ে দেখতে চাই কোথায় শুভ, বুঝলি? আমি তো পারলে সারা রাত পুলের পাশে কাটাই, তবে আপু সেটা দেবে না। যাই হোক, সেটা পরের কথা, আগে রুমে যাই, চল। আচ্ছা। 6 মিনিটের মাথায় মাহিরা শৈলীকে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। দুই বান্ধবী ছাদে প্রবেশ করতে মেহরানকে পুলের পাশেই দেখে ফোনে কথা বলতে। শৈলীর বুঝতে সময় লাগে না মেহরান ওর জন্যই অপেক্ষা করছিল। পায়ের আওয়াজ পেয়ে মেহরান পেছনে তাকায়। শৈলীকে দেখে তুষ্ট হলেও নিজের ছোট বোনকে দেখে কপাল কুঁচকে যায়। মাহিরা এখানে কেন? একটু থম মেরে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়েই ফোনে আবার মনোযোগ দেয় মেহরান। মাহিরা আর শৈলী ফিসফাস করে একপাশে দাঁড়িয়ে গল্প করে, মেহরানের ফোন আলাপ শেষের অপেক্ষায়। একসময় মেহরান ওদের কাছে আসে, পরনে কালো একটা টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার, চোখে চিকন ফ্রেমের চশমা। শৈলী আগে মেহরানকে চশমা পরতে দেখেনি, এই প্রথম। ও শুনেছিল ছেলেদের নাকি চশমাতে খুব মানায়, কিন্তু ওর কাছে এমন লাগেনি কাউকে কখনো। কিন্তু এই মুহূর্তেই শৈলী একদম ক্লিন বোল্ড হলো। নিজের মানুষ বলে কিনা জানে না, তবে এই উজ্জ্বল তামাটে চেহারার চশমা পরিধানরত মেহরানকে অতিরিক্ত পরিমাণে আকর্ষণীয় লাগছে ওর কাছে। ওদের কাছে আসতেই মেহরান শৈলীর দিকে, তারপর মাহিরার দিকে তাকায়। মাহিরা চেনে ওর ভাইয়ের এই ভাবলেশীন চাহনি। ভাই নিজ থেকে ওর আসার কারণ জিজ্ঞেস করবে না, তাই মাহিরা নিজেই প্রশ্ন করে, ভাইয়া তুমি কি খুব বেঁচে? না, কেন? আসলে ওই যে তুমি বললে না তোমার রুমে আমরা থাকতে পারবো, তো সেটাই দেখতে এসেছিলাম যে কোথায় কে শোবে। বোনের আসার অজুহাত শুনে বিরক্ত হয় মেহরান। কাবাবের হাড্ডি একটা। শোয়ার জন্য আবার দেখার কি আছে? রুম তো একটাই, খাটও একটাই। হ্যাঁ তা জানি, কিন্তু তারপরেও একটু দেখতে চাই, দেখি। মেহরান এক দীর্ঘ চাহনি দেয় বোনের দিকে। দেখ, যা। মাহিরা খুশি হয়ে যায়। এই শৈলু, আয়। বলেই চঞ্চল মেয়েটা আর দাঁড়ায় না। শৈলীও বান্ধবীর ডাকে সাড়া দিয়ে পেছনে যেতে নেয়, কিন্তু শক্ত এক হাতের বাঁধনে আটকা পড়েও। চমকে ঘুরে তাকিয়ে দেখে এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আর এক হাত দিয়ে শৈলীকে ধরে রেখেছে মেহরান। ঠোঁটে বাঁকা ছোট্ট হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শৈলী ঘাবড়ে মাহিরার দিকে তাকায়। না, মেয়েটা সামনেই হেঁটে চলে গিয়েছে একদম রুম পর্যন্ত, তবে যে কোনো সময় পেছনে ঘুরতে পারে। এই ভেবে আবার চকিতে ঘোরে মেহরানের দিকে, তাকায় কপট রাগ আর আকুতি মেশানো এক দৃষ্টি নিয়ে। কি ফাজলামো করছেন, ছাড়ুন না। মেহরান হাত তো ছাড়েই না, বরং শৈলীর 5 আঙুলের মাঝে নিজের আঙুলগুলো গলিয়ে দিয়ে আরো শক্ত করে বন্ধন। আরো কাছে এসে দাঁড়ায়, রুড়ো কণ্ঠে শৈলীর কানের কাছে ঠোঁট নেয়। মাহিকে সঙ্গে এনেছেন কেন? শৈলীর ঘাড়ে আছড়ে পড়ে শব্দগুলো, একটু কেঁপে ওঠেও। আমি আনিনি তো, ওই আমাকে নিতে এসেছিল। তো থামিয়ে দেননি কেন? কেমনে থাকবো, আজব তো। মেহরান শৈলীর উত্তরে থামে, চেহারাতে এবার ওনার কপট রাগ স্পষ্ট। থামাতে যখন পারেননি, এখন ননদের সামনেই এভাবে আমার হাতে বন্দি থাকবেন আপনি? শৈলীর মুখটা করুণ হয়ে যায়, ঘুরে সরাসরি মেহরানের দিকে চায়ও। দেখুন, মাহিরা এখনো জানে না কিছু, এভাবে দেখলে আমাদের ভুলও বুঝতে পারে ও। তাহলে চলুন সব সত্যি জানিয়ে দিই, তাহলেই তো হলো। শৈলীর আত্মা কাঁপে, লজ্জায়, নার্ভাসনেসে না ভয়ে বোঝে নাও। এখনই জানিয়ে দেবেন? জানালে সমস্যা আছে? না না না, মানে ও কিভাবে রিয়াক্ট করবে? কে কিভাবে রিয়াক্ট করবে? শৈলী ঝট করে পেছনে ঘোরে, মাহিরাকে সামনে দেখে ভূত দেখার মতন ভয় পায়। মেহরানও বোনকে এভাবে আশা করেনি। আপনাতেই শৈলীর হাতটা ছুটে যায়। মাহিরা দুইজনের চাহনি দেখে একটু অবাকই হয় বই কি,
আমি তো ডিস্টার্ব করলাম কিছুতে। শৈলী তাড়াতাড়ি সামলায়। না না না, স্যারের সাথে পিকনিকের সময় নিয়ে কিছু কথা বলছিলাম। মাহিরার কপালের ভাঁজ শিথিল হয়। ও আচ্ছা আচ্ছা শৈলু, তুই না বললি পিকনিকে নাকি তোর সাথে কিছু হয়েছিল, আমাকে জানাবি? শৈলী আর চোখে মেহরানের দিকে তাকায়, তারপর মাহিরাকে বলে, বলবো তাকে পরে। মাহিরা মনে করে মেহরানের সামনে শৈলী হয়তো বলতে চাচ্ছে না। আফটার অল ওর স্যার বলে কথা, বেশ ফর্মাল সম্পর্ক। স্যারদের সামনে এসব কথা না বলাই ভালো, তাই বান্ধবীকে বাঁচাতেও তৎপর হলো। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নিয়ে পরে কথা হবে, এখন বাদ দে। মাহিরা এরপর ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, তোমার রুম আমার খুব পছন্দ হয়েছে, থাকতে মজা লাগবে। মেহরান ঠোঁট টানে। তোকে আমার বাসা ভাড়া দিচ্ছি না, 2-3 রাত শুধু থাকতে দিচ্ছি। কোনো কিছু বেশি ধরাধরি করবি না, বুঝতে পেরেছিস? মাহিরা তৎক্ষণাৎ মন খারাপ করে কাঁধ ঝাঁকায়। শৈলীকে পেছন থেকে একটু ধাক্কা দিয়ে ইশারায় বোঝায়। বলছিলাম না ভাইয়ার ওসিডির সমস্যা আছে, দেখ। ভাই বোনের খুনসুটি খুব উপভোগ করে শৈলী, ঠোঁট টিপে হাসে। তখনই মেহরান হঠাৎ যেন মনে পড়ল এমন ভাব নিয়ে কথা ওঠায়। শৈলী, আপনাদের বাসায় তো আমাদের গেস্টরা উঠবে, তাই না? তো আপনাদের থাকার অসুবিধা হবে না? শৈলী কিছু বলতে চায় না, জানে ও কেন এই কথা তুলেছে মেহরান, এবং যার জন্য টোপটা ফেলেছে সেও চঞ্চল মনে সেই টোপ গিলে ফেলল। মাহিরা ব্যস্ত হয়ে বলে, আমিও ভাবছিলাম শৈলী, এই একই কথা। আমার খালাতো 2 বোনকে নাকি তোদের রুমটা দেওয়া হবে, তাহলে তুই আর নিপুণ কোথায় থাকবি? আমাদের সাথে তোদের দুজনকে নিয়েই নিতাম, কিন্তু ভাইয়া। মাহিরা চোরা চোখে নিজের ভাইয়ের দিকে তাকায়। মেহরান যেন বোঝে ওর কথা। শৈলীদের যদি সমস্যা না থাকে তাহলে এখানে ওনারাও থাকতে পারেন। মাহিরার মুখে 440 ভোল্টের আলো জ্বলে ওঠে। সত্যি ভাইয়া, পারবে শৈলরা থাকতে? মেহরান চোখ রাঙায়। মাহিরা তাতেই বোঝে এই মানবকে আর ঘাটানো ঠিক হবে না। কখন না কখন আবার মত পাল্টে ফেলে। মাহিরা তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। মেহরান মাহিরার দিকে তাকিয়ে বলে, রাত হয়েছে, যা পড়তে বস। মাহিরার এই সন্ধ্যায় কতবার যে মুখের ভাব পাল্টায়, যেমন এই মুহূর্তে ওর কাঁদতে ইচ্ছে করছিল। ভাইয়া, আমি কি স্কুল পড়া ছাত্রী নাকি যে সন্ধ্যা হলেই রুটিন দেখে পড়তে বসতে হবে? এখন ভার্সিটিতে পড়ি আমি, কিছুটা তো ছাড় দাও। মেহরানের চোখ রাঙানো থামে না। পরশু থেকে বাসেরা মানুষে পড়ে যাবে, পড়া উঠবে তখন তোর মাথার উপর। আগামী মাসে প্রথমেই মিড এক্সাম, সেটা মাথায় আছে নাকি সেটাও ভার্সিটি ওঠার খুশিতে ভুলে গিয়েছিস? কোনটা? মাহিরা ঢোক গিলে। আসলেই ও পরীক্ষার কথা বেমালুম ভুলে গিয়েছিল। ভাইয়ের আদেশে আবার চোখ তোলে। এখনই গিয়ে পড়তে বস, আমি কিছুক্ষণ পর নিচে নামছি, তোর পড়া দেখবো কত দূরে গিয়েছে। মাহিরা রীতিমতো ঘাবড়ায়। এই মেজু ভাইয়ের হাত পড়লে ও শেষ। তার চেয়ে ভালো চুপচাপ যে পড়তে বসুক। শৈলীর দিকে তাকায় মাহিরা। চল দোস্ত। শৈলী কদম বাড়ানোর আগে মেহরান মুখ খোলে। শৈলী এখন যাবে না, ওনার আমার সঙ্গে ডিপার্টমেন্টে কিছু কাজ আছে, তুই যা। মাহিরা সরল মনে কাজ ঝাঁকায়। আচ্ছা শৈলী, তোকে রাতে কল দিবনি, এখন যাই রে। শৈলী শুধু একপাশে মাথা কাত করে। মাহিরা নিচে নেমে যেতে মেহরানের দিকে ঘোরে, দুষ্টুমির ছলে প্রশ্ন ছড়ে। আমাকে থামালেন কেন? আমিও বাসায় গিয়ে পড়তে বসতাম। মিড তো আমারও আছে। বোনের পরীক্ষাটা ঠিকই খেয়াল রাখেন, আর আমার বেলায় মেহরান ঝট করেই ধরতে পারে শৈলীর অভিব্যক্তি, আবার হুট করে হাত গলিয়ে মুঠোবন্দি করে বন্ধন। শৈলীকে কাছে টেনে নেয় আবার। আপনার একা পড়ে কাজ কি বলুন তো? আপনাকে পড়ানোর জন্য তো স্বয়ং আপনার স্যার আপনার সামনে দাঁড়ানো। চাইলে আমি পুরো সিলেবাসটা শেষ করে দিতে পারি, মিড ফাইনাল সব দেব। শৈলী লাজে মুখ ফেরায়। যখন উপরে মেহরান আর শৈলীর প্রেমালাপ চলছে, তখন ঠিক তাদের নিচতলায় মালিহার রুমেও চলছে প্রেম নিবেদনের কথোপকথন। রায়হানের কথায় খিলখিল করে হাসছে মালিয়া। হাসবে নাই বা কেন? মানুষটা কথায় কথায় লজ্জা দেয়, নানান বায়না ধরে। এত লজ্জা দেওয়া বায়না সেগুলো। মালিহা পারে না শুধু মরে যেতে। এখন যেরকম রায়হান বায়না ধরেছে কাল ওকে নিয়ে লং ড্রাইভে যাবে, ঢাকার বাইরের ওর বন্ধুর একটা রিসর্টে ডে ট্যুর। আরও বন্ধুরা যাচ্ছে ওর। মালিহার এইসব জিনিসগুলো আবার পছন্দ না, মন সায় দেয় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে মালিহা কালকের ব্যাপারটা টালাতে পেরেছে।
রায়হান ভালোই মন খারাপ করেছে, কিন্তু বুঝেছে ওর কথা। এইটাতেই খুশি হয় মালিহা। রায়হানের সাথে কথা শেষ করেই তুরিনকে ফোন দিল মালিহা। তুরিনকে ভাবি স্বাদের জন্য দাওয়াত দিতেই ফোন দিচ্ছে। আমন্ত্রণ পেয়ে তুরিনের তো খুশির কোনো শেষ নেই। 2-3 দিনের প্রোগ্রাম মানে 2-3 দিনে একটানে মেহরানকে দেখা যাবে। আর কি লাগে জীবনে? 2 বান্ধবী মিলে কোন ইভেন্টে কি পড়তে পারে, কোন থিম মেনটেন করবে, তার আলোচনায় মত্ত হলো। একে অপরের হাতে হাত জড়িয়ে ছাদের থেকে বের হয়ে সিঁড়ির রাস্তা ধরল মেহরান শৈলী। ঠোঁটে হাসি নিয়ে চুপি চুপি কথা বলতে বলতে নামলো দুজন। নিজেদের মাঝের ইতস্ততা কমছে তাদের, স্বাচ্ছন্দ্য বাড়ছে। না বাড়লে একে অপরকে চিনতে পারবে কিভাবে, জানবে কিভাবে? পথ চলা শুরু করতে হবে তো। আজ অবশ্য মেহরান একটা সিরিয়াস কথা আলোচনা করছে কিছুক্ষণ আগে। ও চাচ্ছে 2 পরিবারের সকলকে সবটা বলে অফিসিয়াল করে ফেলতে। এভাবে লুকিয়ে দেখা করা তার ভালো লাগছে না। বৈধ সম্পর্ক অবৈধতার নিয়মে চলুক, এটা চায় না ও। মেহরানের উচ্চারিত প্রতিটা শব্দই শৈলী বুঝেছে। ও নিজেও সহমত পোষণ করে এই বিষয়ে, কিন্তু ও আটকে আছে এক বিষয়ে, ওর বাবা। শৈলী জানে ওর বাবা কত কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ। এইরকম চেতনার ব্যক্তি তার মাত্র ভার্সিটির 2nd ইয়ারে পড়া মেয়েকে জীবনে বিয়ে দেবে না এখন। সাথে সাথেই প্রপোজাল নাকচ করে দেবে, তা সেটা যত ভালোই হোক না কেন। উনি তার 2 মেয়েকে এটা শিখিয়ে বড় করেছেন যে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তারপর সংসার। মিসেস রেহানা তো জব করেছেন অনেক বছর, পরে শারীরিক কিছু জটিলতার জন্য ছেড়ে দিয়েছেন। মেহরানকে এই বিষয়ে সবটা বলতেই ও কিছুটা গম্ভীরভাবে চিন্তা করে, তারপর এক বাক্যে আলোচনার ইতি টানেও। ভাবির এই প্রোগ্রামটা যাক, তারপর ভেবে চিন্তা আগাবো। শৈলী সন্তুষ্ট হয় এই উত্তরে। আজ শুক্রবার। শৈলী সাধারণত সপ্তাহের এই দিনটায় আয়েশ করে একটা ঘুম দেয়। আজও সেই প্ল্যানেই ফজরের নামাজ পড়ে খাটে উঠেছিল, কিন্তু তার পরিকল্পনায় জগ ভর্তি পানি ঢেলে দিলেন ওর মা। সকাল 7:30টার দিকে সেই রুমে হইচই লাগিয়ে উঠিয়ে দিলেন তার 2 মেয়েকে। বললেন এখনই ঘর গোছানো শুরু করে দিতে, আজকে বিকালে এই রুমে থাকার মেহমানরা চলে আসছেন। শৈলী আর নিপুণ ভরপুর বিরক্তি নিয়ে খাট ছাড়ল। চোখে ঘুমের সুতো জড়িয়ে লেগে পড়ল কাজে। নাস্তাও এখনো জোটেনি পেটে, কিন্তু কামলা খাটা শুরু হয়ে গিয়েছে। নিজেদের প্রতিটা জিনিস পরিপাটি করে রাখার এবং সাজানোর নির্দেশ এসেছে স্বয়ং হোম মিনিস্টারের কাছ থেকে। আর কি লাগে? বাসার অর্থমন্ত্রী তথা ওদের বাবা এসেও উকি দিয়ে গিয়েছেন, তবে সান্ত্বনাটুকু দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি, কারণ তার হাত বাঁধা, তিনি নিরুপায়। কিন্তু শৈলীদের এই কষ্ট বেশিক্ষণের জন্য কপালে ছিল না। আধা ঘন্টার মাঝেই রুমে হুড়মুড়িয়ে ঢুকলো মাহিরা। ওকে দেখে শৈলীর ঠোঁটে দিনের প্রথম হাসিটা ছলকে উঠল। মাহিরার চোখও ঘুমে লাল হয়ে আছে, কিন্তু ওদের এই মর্মান্তিক পরিস্থিতি দেখার মতো কেউ নাই। ওকেও ওর বাড়ির গৃহমন্ত্রী শৈলীদের সাহায্য করতে পাঠিয়ে দিয়েছেন। তাই একে অপরকে নিজেদের দুঃখের সাথী বানিয়ে কাজে লেগে গেল ওরা। 2 রুম ডিপ ক্লিন আর সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজাতে আসলেই সময় লেগে গেল। মাঝে শুধু ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক নিয়েছিল ওরা, তাতেই দুপুর গড়ালো কাজ শেষ হতে। এখন বুঝতে পারলো মায়েরা কেন এত সকাল থেকে ওদের ধাক্কা দিয়েছেন। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। কাজ করতে করতেই মাহিরা শৈলীর সাথে আজকের সব প্ল্যান করে ফেলেছে। আজ বিকালে মাহিরা আর মালিহাকে শপিংয়ে যেতে হবে ওদের মা। তোমার জন্য যে গাউন বানানো হয়েছে তার সাথে কিছু গয়না অর্ডার দেওয়া আছে, সেটা ডেলিভারি নিতে হবে। তার সাথে 2 বোনও বায়না ধরেছে নতুন ড্রেস কিনবে প্রোগ্রামের জন্য, সেটাও কিনতে হবে। শৈলীকে ছাড়া মাহিরা নিজ থেকে কিছু চুজ করতে পারে না বলে ওকে সাথে নিয়ে যাবেই। শৈলীরও বিকালে কোনো প্ল্যান নেই দেখে এক কথাতেই রাজি হয় ও। ঘর গোছানোর মাঝে শৈলী আর নিপুণ তাদের এই 2 দিনের ব্যবহারের সব সরঞ্জাম 2টো পৃথক ব্যাগে ঢুকায়। মেহমান থাকাকালীন সব সময় বারবার তো আর আসা যাবে না, তাদের প্রাইভেসিরও তো একটা ব্যাপার আছে। ব্যাগটা প্যাক হতেই শৈলী মাহিরাকে জিজ্ঞেস করতেই ও জানালো যে ওদের ব্যাগ কাল রাতেই মেহরানের রুমে রেখে এসেছে ওরা। শৈলীকেও গিয়ে রেখে আসতে বলল। মাহিরা বরঞ্চ তাড়া দেয়, দোস্ত এক্ষুনি যা, নয়তো ভাইয়া নামাজের জন্য বের হয়ে গেলে তোদের ব্যাগ রোদে পুড়বে। তাও তার দরজা খুলবে না, এখনই রেখে আয়ও পরে, আমাদের ব্যাগগুলোর সাথেই রেখে দিস। শৈলী মাহিরার কথায় সাহায্য নিয়ে 2টো ব্যাগ নিয়ে ওপরে চলে এলো। মেহরানের দরজায় টোকা দিল, তবে ভেতর থেকে কারো সাড়া শব্দ পেল না।
মেহরান আসলেই বের হয়ে গেছে কিনা সেটা বুঝতেই দরজার লক চেক করতে গিয়ে দেখে সেটা খোলা। শৈলী নব ঘুরিয়ে আস্তে হাতে দরজা খুলল। ভেতরে ওকে দিয়ে এপাশ ওপাশ দেখলো, কেউ নেই। কপাল কুচকায় শৈলী, গেল কই মানুষটা। শৈলী রুমে ঢোকে, নিজের কাজে মনোযোগ দেয়। মাহিরাদের ব্যাগ খুঁজে পায় পুলের সাথে লাগোয়া থাই গ্লাসের পাশে। মাহিরা ওদের ব্যাগটাও একসাথেই রাখতে বলেছিল, তাই করল শৈলী। নিজেদের দুটো ব্যাগ সুন্দর করে সেট করে দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে দেয়। উঠে দাঁড়ায় শৈলী কাজ শেষ করে, তবে যেই না ঘুরে বের হওয়ার জন্য পা বাড়ায় অমনি ওয়াশরুমের দরজাটা খুলে যায় ওর সামনে। মেহরানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে প্রথম পলকে কিছু না বুঝলেও দ্বিতীয় মুহূর্তে শৈলীর চোখ কোটর থেকে বের হওয়ার ভাব নেয়। মেহরান মাত্র গোসল দিয়ে বের হয়েছে, একদমই খালি গায়ে, শুধু কোমর থেকে নিচ পর্যন্ত টাওয়াল পেঁচানো। মেহরানের পেটানো তামাটে শরীরের দিকে অজান্তেই লোভাতুর দৃষ্টি পড়ে শৈলীর। এলোমেলো চুল থেকে মুক্তোর মতন টপ টপ করে পানি পড়ছে মানুষটার চওড়া ঘাড়ে, সেখান থেকে বেয়ে যাচ্ছে তার নগ্ন বুকে, মিশে যাচ্ছে বুকের লোমে। মেয়েধীন পেটের আশেপাশে ফোঁটা ফোঁটা পানির বিন্দু থাই গ্লাস ভেদ করে আসা রোদের কিরণে চিকচিক করছে। শৈলীর হঠাৎ খেয়াল হয় ও কি করছে। আস্তাক ফিরুল্লাহ, ও মেহরানের শরীর দিকে অপলক তাকিয়ে আছে কিছুক্ষণ ধরে। চিন্তাটা মাথায় হিট করতেই যতটা চোখ দুটো বড় করা যায় তাই করে যেন শৈলী এক চকিতে উল্টো পাশে ঘুরে দাঁড়ায়। মেহরান শৈলীর মুখে খেলে যাওয়া প্রতিটা অনুভূতি সূক্ষ্মভাবে লক্ষ্য করে, চরম মজা পায়ও। তার সাথে মেয়েটাকে বিরক্ত করার সুযোগ খুঁজে নেয়। চেয়ারের হাতলে রাখা আর একটা টাওয়াল হাতে নিয়ে কণ্ঠে দুষ্টুমি টানে। ওদিকে তাকিয়ে লাভ কি বলুন তো? থাই গ্লাস দিয়েও তো রিফ্লেকশন দেখা যায়। শৈলী সামনে তাকাতেই দেখে আসলেই থাই গ্লাসে মেহরানকে দেখা যাচ্ছে। অস্ফুট চিৎকার দিয়ে হাত দিয়ে চোখ ঢাকেও। আমি কিছু দেখিনি। দেখলেই বা কি সমস্যা? আপনি তো দেখছেন, পর তো কেউ দেখছে না। শৈলীর মাথায় বাজ পড়ে, কি অসভ্য মানুষ রে বাবা। জুম্মার দিনও দুষ্টুমি ছাড়ে না, সবই শৈলীর দোষ আসলে। এইভাবে হুটহাট চলে আসা উচিত হয়নি ওর, এতদিনেও শিক্ষা হয়নি। বারবার একই ভুল করে লজ্জায় পড়ে, কিন্তু মানুষটাকে সবসময় সুযোগ দেওয়া যাবে না তো, একটু বকা তো দিতেই হবে। এইভাবে শৈলী কপট রাগ টানে। আপনি জুম্মার দিনেও দুষ্টুমি করছেন, আল্লাহ রাগ করবেন। স্ত্রীর সাথে দুষ্টমি করা সুন্নাত, তা জানেন কি? আমাদের নবীজি তার স্ত্রীদের সাথে অনেক রোম্যান্টিক ছিলেন। হজরত আয়েশা বর্ণনায় তা পাওয়া যায়। কাইন্ডলি সেগুলো একবার পড়বেন, ওকে? মুচকি হাসে শৈলী। ও নিজে পড়েনি, কিন্তু শুনেছে মায়ের থেকে সব। আসলেই আমাদের নবী তার ভালোবাসা ব্যক্ত করতেন অভিনব সব উপায়ে, সেগুলো আমাদের জন্য সুন্নাত। শৈলীর মন ভরে যায় এটাও চিন্তা করে যে মেহরান এইসব বিষয়ে অবগত এবং তিনি মানেন। এরকম একজন স্বামী থাকলে একজন স্ত্রীর আর কিছু চাওয়া থাকে না। হঠাৎ হাতে মেহরানের স্পর্শ পেয়ে শৈলী কেঁপে ওঠে। মেহরান ওর দু হাত আলতো করে টেনে মুখ থেকে সরায়। শৈলী আস্তে করে চোখ খোলে। মেহরানের সাদা পাঞ্জাবি পরা স্নিগ্ধ রূপ চোখে বাধা পড়ে ওর। শৈলী মুহূর্তেই শান্ত হয়ে যায়। সদ্য গোসল করে এসে এই শুভ্র রঙে রাঙানো মেহরানের প্রেমে আবার পড়ে যায় ও। মানুষটা ওকে মনে হয় বাঁচতে না দেওয়ার পণ নিয়ে বসেছে, ভালোবাসার বান দিয়ে মেরেই দম নেবে। মেহরানের ঠোঁটে তখন ছোট্ট হাসি, চোখে এক আলাদা ধরনের চমক ঝিলমিল করছে। নিজের হাত দিয়ে শৈলীর দু হাত নামিয়ে দিল, কাছে এলো দু কদম। শৈলী এবার সরল না, চোখ টিকিয়ে রাখলো মেহরানের স্বচ্ছ মুখের দিকে, যেন ঘোরে প্রবেশ করেছ। ফিসফিসিয়ে মেহরানের কণ্ঠ শোনা যায়, এভাবে কি দেখছেন মিসেস বেহরান? আপনাকে মেহরান হাসে, কি স্নিগ্ধ সেই হাসি। শৈলীর মুগ্ধ চোখ ও ঠোঁটে নামে, পুরু ঠোঁটের মাদকতায় হারায় অক্ষিদয়। অজান্তেই এক হাত উঠে আসে মেয়েধীন পুরুষালী গালে। মেহরান একটু নড়ে ওঠে সেই স্পর্শে, তারপর চোখ বোঝে। নিজের গাল দিয়ে শৈলীর হাতে একটু চাপ বসায়। তার অর্ধাঙ্গিনীর নিচ থেকে ওঠানো ছোঁয়া মন থেকে উপভোগ করে। হঠাৎই ছলকে ওঠে শৈলী, ঘোর কাটে। কি করছে বুঝতে পেরে চমকে যায়। আয় হায়, ওর হাত মেহরানের গালে গেল কখন? নিজের থেকেই তুলে দিল। ছিছি, কি ভাববে মানুষটা ওকে নিয়ে। শৈলী সাথে সাথে হাত সরিয়ে নিতে চায়, কিন্তু তার আগেই মেহরান চেপে ধরে সেটা গালের সাথে। নিঃশ্বাস ভারী হয় শৈলীর। ছাড়ুন না প্লিজ। না। শৈলী চুপ করে, তবে চোখের আকুতি ছাড়ে না।
মেহরানের ঠোঁটজোড়া ফাঁকা হয়। আচ্ছা ছাড়বো, তবে একটা শর্তে। মুহূর্তেই কৌতূহলী হয়ে ওঠে শৈলী। শর্ত? মেহরান উত্তরে কিছু বলে না, বরং নিজের চোখ নামিয়ে বুকে আনে। শৈলী সেই দৃষ্টি অনুসরণ করে নিচে তাকায়, দেখে মেহরানের পরনের পাঞ্জাবির বোতামগুলো বুকের কাছে খোলা। অবাক হয়ে প্রশ্ন করতে যাবে তার আগেই মেহরান মুখ খোলে। নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে, বোতামগুলো লাগানো যে জরুরি, নালে যেতে পারছি না। শৈলী হতভম্ব। তো লাগিয়ে ফেলুন। কি করে লাগাবো? আমার হাত তো আটকানো, দেখুন। শৈলী চঞ্চল চোখে তাকায় মেহরানের হাতের দিকে। ঝট করেই যেন ও বুঝে ফেলে মেহরানের দুষ্টুমি আর শর্ত দুটোই। লজ্জায় হেসে ফেলে চোখ নামিয়ে, তারপর নিঃশব্দে নিজের হাত মেহরানের গাল থেকে সরিয়ে বুকের ওপর রাখে, আর একটা হাতও উঠিয়ে আনে। শিহরিত হস্তদয় দিয়ে একটা একটা করে পাঞ্জাবির বোতামগুলো লাগাতে শুরু করে। শৈলী মনে করেছিল ও বোতাম লাগাতে থাকার সময় মেহরান বোধহয় ওর কোমর জড়িয়ে ধরবে। মুভি বা নাটকে তো তাই দেখেছে ও, কিন্তু এখানে এমনটা হলো না। মেহরান ওকে ছুলো না, বরং তুষ্ট নয়নে তার স্ত্রীর নিপুণতার সাথে কাজ করাটা দেখে গেল। শৈলী জানে মেহরান কেন ধরেনি ওকে। সম্পর্কটাকে যথেষ্ট সময় দিয়ে দিয়ে আগাচ্ছে ও। শৈলীকে আস্তে আস্তে আপন করছে। শৈলী এই কারণেই মানুষটাকে গভীর শ্রদ্ধা করে। মুখে দুষ্টুমি করলেও সেটা লিমিট ক্রস করে না। শেষ বোতামটা লাগাতে লাগাতেই মেহরানের ফোন বাজে। পাঞ্জাবির পকেট থেকে বের করে দেখে মেহরাবের কল। মেহরান রিসিভ করতেই ওপাশ থেকে শোনে, হ্যালো ভাইয়া, যাবে না নামাজে? যাব। তাহলে নিচে নামো। একটু দেরি হবে নামতে, আমার একটা জরুরি কাজে ব্যস্ত আছি। তোরা আগে, আমি চলে আসছি। মেহরানের জরুরি কাজ শুনেই শৈলী বোতাম লাগাতে গিয়ে হেসে দিল। কি এক জরুরি কাজ! আপনি হাসছেন কেন শৈলী? শৈলীর বোতাম লাগানো শেষ, ও এক কদম পিছিয়ে আসে। মেহরাবরাও ওয়েট করছে, একসাথেই চলে যান। পরিবারের সব পুরুষ একসাথে নামাজে গেলে ভালো লাগে। মেহরান অপলক চেয়ে রয় তার লাজুকলতার দিকে। আপনি যেই কাজে রুমে এসেছিলেন সেটা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে চলুন একসাথে নামি। বলেই মেহরান নিজের মোবাইল আর রুমের চাবি নিয়ে বের হয়। রুম লক করে দুইজন সিঁড়ির দিকে পা বাড়ায়। নামাজ শেষে দুপুরে খাবার টেবিলে শপিং নিয়ে আলোচনাই চলে দুই বোনের মাঝে। মাহিরা আর মালিহা খাওয়া কম, ফেসবুকে মনোযোগ দিয়ে রেখেছে বেশি। কোন স্টাইলে ড্রেস কিনবে সেটাই এখনো ডিসাইড করতে হিমশিম খাচ্ছে। মেহরাব অপর পাশ থেকে ওদের কাণ্ড দেখে টিপ্পনি কাটে। যার বিয়ে তার খবর নাই, ভাড়া পড়ছির ঘুম নাই। মালিহা চোখ রাঙিয়ে তাকায়। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, যেটা দেখছি সেটাই। প্রোগ্রাম বড় ভাবে, তার সাজগোজ নিয়ে ব্যস্ত থাকা উচিত। সেখানে বেচারি চুপচাপ আছে, আর তার জায়গায় তোমরা দুইজন লাফাচ্ছ। এর কোনো মানে হয়? মালিহা কিছু বলার আগেই টেবিলের নিচ থেকে নিজের পা দিয়ে মেহরাবকে ঠাসা মারল মাহিরা। বেচারা কোকিয়ে ওঠে। তুই কি পাগল? এত জোরে কেউ ব্যথা দেয়? মাহিরা সোজা উত্তর, অন্যের কাছে নাক গলায় ছাড়া তাদের এরকমই পরিমাণই হয়। মালিহা ওর দুই যমজ ভাই বোনের কীর্তিতে হেসেই কোন। ওপাশ থেকে ঝুমাও হাসে আর বলে, আরে মেহরাব, তুই এরকম বলছিস কেন? আমার আনন্দে আমার দুই ননদিনী মজা করবে না তো কে করবে বল? ওদেরই তো এখন সাজগোজের সময়। ততক্ষণে আফিয়া বেগম আসলেন টেবিলে। তোরা আজকে কে কে শপিং এ যাচ্ছিস বলতো? আমি, মারিহা আর শৈলী বোধ হয়, তাই না মাহি? আচ্ছা, তাহলে তোরা উবের ডেকে চলে যেতে পারবি না? আসলে বাসার গাড়িটা লাগবে তোদের সন্ধ্যা খালার পরিবারকে বাস স্টপ থেকে আনার জন্য। মায়ের কথায় মালিহারা রাজি হয়ে যাচ্ছিল যখন টেবিলের এক পাশ থেকে মেহরান বলল, বাসাতে আরেকটা গাড়ি আছে তো, আমি ওদেরকে নিয়ে যাব। উবার টাকার কোনো দরকার নেই। মালিহা মনে হয় অষ্টম আশ্চর্য দেখলো, এমনভাবে তাকালো ওর মেজো ভাইয়ের দিকে। আর মাহিরার তো হাত থেকে ডালের চামচই পড়ে গেল। তুমি আমাদের নিয়ে যাবে ভাইয়া? আই মিন তুমি আমাদের সাথে যাবে? মেহরান কপাল কুঁচকে তাকায়। কেন, গেলে সমস্যা? কঠোর কণ্ঠে চুপসে যায় মাহিরা। না, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আমি তন্ময়ের সঙ্গে বাইরে যাব, তোদেরকে নামিয়ে যাব। আসরের পর রেডি থাকবি, ওকে? এইবার কথাটা পরিষ্কার হলো দুই বোনের কাছে।
ভাই ওদের শুধু ড্রপ করবে তাই বলো, না হলে ওদের সাথে শপিংয়ে যাওয়া, তাও আবার মেজো ভাইয়া, অসম্ভব। খাবার শেষ করেই মালিহা নিজের রুমে যায়। ফোনটা তুলেই ঝটপট ফোন লাগায় তুরিনকে। তুরিন কল ধরতেই মালিহা উত্তেজিত কণ্ঠে শুধায়, তোর জন্য একটা বড় অপরচুনিটি আছে, নিবি সেটা? কি বলছিস? কিছুই তো বুঝলাম না। বিকেলে কি করছিস? আম্মুর সাথে এক জায়গায় যাব। কেন? ওহো, তাহলে তো আমি ভাইয়াকে মিস করবা বান্ধবী। তুরিন শুয়ে কথা বলছিল, তড়াক করে উঠে বসে। কিসের মিস? কেমনে মিস বল? মালিহা হো হো করে হেসে দেয়। আচ্ছা, আমার ভাইয়ের মধ্যে তুই এমন কি পাস বলতো তরিন? এত পছন্দ করিস কেন তাকে? তুরিন অধৈর্য হয়। ওরই পছন্দ, ব্যাস। এখন চুপচাপ বল কি মিস করছি আমি। আর 1 ঘন্টা পরেই আমরা প্রোগ্রামের জন্য শপিংয়ে যাব। মেজো ভাইয়া আমাদের ড্রপ করবে। তুই তার সাথে মিট করতে চাইলে? আমি আসতেছি, তুই জাস্ট লোকেশনটা বল। কিন্তু তুই না বলি আন্টির সাথে যাবি কোথাও? ওইটা বাদ, পরে যাব, এটা আগে জরুরি। মালিহা জানতো তুরিন এটাই বলবে। ঠিক আছে, আয়, আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি। আসরের নামাজের পর মাহিরা শৈলীকে নিয়ে লিফটের কাছে আসতে আসতে মালিহাও বাসা থেকে বের হলো। নিচে নামা পর্যন্ত তিনজনে খোশ গল্পে মেতে ওঠে। তবে গাড়ির কাছে আসতেই অবাক হয় শৈলী। মেহরানকে এখানে এক্সপেক্ট করেনিও। মাহিরা বান্ধবীর চাহনি দেখে হেসে দেয়। তুই ভাইয়াকে দেখেই টাস্কি খেয়েছিস না? আমাদেরও একই অবস্থা হয়েছিল যখন উনি আমাদের সাথে শপিংয়ে যাওয়ার কথা বললেন। পরে বুঝলাম সে শুধু আমাদের ড্রপ করতে যাচ্ছে। শৈলী একবার সন্দেহের চোখে তাকায় মেহরানের দিকে। সেই সাদা পাঞ্জাবি পায়জামা পরে গাড়ির সাথে ঠ্যাস দিয়ে দাঁড়ানো লোকটা এত বেশি সুদর্শন লাগছে যে শৈলী ভাষা খুঁজে পাচ্ছে না কিছু বলার। কিন্তু এই সুদর্শন চেহারার পিছনে কি দুষ্টুমি লুকিয়ে আছে? কোন কারণে তিনি চাচ্ছেন ওদের সাথে শপিংয়ে যেতে? শৈলীর সন্দেহ ভরা দৃষ্টি মেহরানের নজর এড়ালো না, কিন্তু ছোট বোনেদের সামনে কিছু বলার উপায় নেই বলে চুপ রইল। চুপচাপ গিয়ে ড্রাইভিং সিটে বসলো। মালিহা সামনে বসলো ওর পাশে, আর মাহিরা আর শৈলী বসলো পেছনে। গন্তব্য বসুন্ধরা সিটি। বসুন্ধরা থেকে বসুন্ধরা সিটির দূরত্ব বেশটুকু হলেও এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার দরুন ওদের যাত্রা সময় লাগলো 15 মিনিটের মতো। এতটা তাড়াতাড়ি চলে আসতে পারবে, তাও আবার কোনো যানজট ছাড়া, এটা কল্পনাতেই ছিল না কখনো। মাহিরা তো এত উত্তেজিত ছিল যে ওর মুখ পুরো রাস্তায় 1 মিনিটের জন্য থামেনি। বকর বকর করেই চলেছে সে। শৈলীও কখনো কখনো সঙ্গী হয়েছে ওর কথোপকথনে, আবার কখনো হয়েছে মালিহা। তবে মালিহা বেশি একটা কথা জমাতে পারেনি, কারণ সে ফোনে তার দোস্তকে সামলাতে ব্যস্ত। কয়বার যে তুরিন ফোন করেছে তার ইয়াত্তা নেই। মেসেজের বন্যা তো বলছেই। মালিহা এইদিকে ভাইয়ের পাশে বসে এতবার ফোনও ধরতে পারছে না, তাও তো একবার বকা খেয়েই বসলো। এতবার তোকে কে ফোন দিচ্ছে মালিয়া? তো তেমন কেউ না ভাইয়া, আমার বান্ধবী তুরিন। তো ফোনটা রিসিভ কেন করছিস না? করব। মেহরান ড্রাইভিংয়ের মাঝে একবার পাশ ফিরে চোখ রাঙায়। ঠিক তখনই আবার ফোন ভাইব্রেট করে ওঠে। সাথে সাথেই ফোন ধরে মালিহা। হ্যাঁ তুরিন। বাকি তিনজন সে মুহূর্ত চুপ থাকায় তুরিনের গলা গমগম করে ওঠে গাড়ির ভেতর। কোথায় তোরা? কত দূরে? আমি চলে এসেছি। মালিহা প্রবাদ গনে। এই মেয়ে যেই লেভেলে এক্সাইটেড, ভাইয়া না নিতে ওর একটুও সময় লাগবে না। তাড়াতাড়ি বান্ধবীকে বাঁচাতে ওর কথায় ফোড়ন কাটলো। তুরিন, মেজো ভাইয়া ড্রাইভ করছেন, আমার পাশে বসা, তুই ওয়েট কর, আমরা আসছি। তুরিন বোধহয় বুঝলো বিষয়টা, শুধু আয় শব্দটা বলে ফোন রেখে দিল। মেহরান ভ্রুজোড়া কুচকালেও কিছু বলল না, কিন্তু মাহিরা প্রশ্ন ছুড়ে দিল। তুরিন আপু আসছে নাকি আপু? হ্যাঁ রে, ওরও নাকি কি কিনতে হবে। ও আচ্ছা। গাড়ি বসুন্ধরা সিটির কাছাকাছি আসতে মাহিরা মেসেজ করলো তন্ময়কে। ও যখন থেকে শুনেছে তন্ময় আসবে তখন থেকে ভীষণ রূপে এক্সাইটেডও, কিন্তু একটা গুটলির সমাধান এখনো হচ্ছে না। মালিহা যেরকম লাঞ্চের পরেই নিজের রুমে গিয়ে তুরিনকে ফোন দিয়েছিল, ঠিক সেইভাবেই মাহিরাও দৌড়ে রুমে ঢুকে ফোন দিয়েছিল তন্ময়কে। তন্ময় ফোন ধরতেই একটা হাসি ছড়ায় ওর মুখে। তো মিস্টার তন্ময় আহমেদ, শুনলাম আপনি নাকি শপিং করতে আসছেন? তন্ময় বোঝে মাহিরার দুষ্টুমি। ভাবছি
গার্লফ্রেন্ডকে অনেকদিন গিফট দেওয়া হচ্ছে না, তাই আর কি। খিলখিলিয়ে হেসে ওঠে মাহিরা। বাপ্পা, গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে যাবে, তারই ভাইকে সাথে নিয়ে। আপনার দিকে সাহস বেড়েছে ভালোই। সাহস ছিল না কবে, ভদ্র মানুষ বলে দেখায় না শুধু, বুঝলা? মাহিরা স্মিত হাসি দেয়। আচ্ছা সিরিয়াসলি বলে তো, ভাইয়ার সাথে যাচ্ছ কোথায়? মানে আমাদের ড্রপ করে দিয়ে কই যাবা তোমরা? কাদের ড্রপ করে কই যাব আবার? কি বলছো তুমি মাহি? মাহিরা এবার অবাক হয়। খাওয়ার সময় বলা মেহরানের কথাগুলো মনে করলো। ভাইয়া তো আমাদের বলল তোমার সাথে নাকি কই যাবে, আমাদের মলে নামিয়ে দিয়ে। এবার তন্ময় অবাক। মেহরান এটা বলছে? কিন্তু আমাকে তো একটু আগে মেসেজ করে জানালো মলে নাকি ওর কি শপিং আছে, তোমরাও যাচ্ছ। আমি যেন চলে আসি। আমাকে আকাশ থেকে পড়ে মাহিরা। হ্যাঁ ভাইয়া এটাই বলছে। মেসেজ কখন দিছে তোমাকে? এই 10 মিনিটও হয় নাই। কি? আমাদের সাথে তো ভাইয়ার কথা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। তাহলে কি আমাদের কথায় পরে ভাইয়া তোমার সাথে প্ল্যান বানিয়েছে? কিন্তু ওর কথায় তা মনে হয়নি। তন্ময় একটু চুপ করে থাকে, তারপর জিজ্ঞেস করে হঠাৎ, আচ্ছা তোমরা শপিং করতে কে কে যাচ্ছ বলো তো? আমি, মালিয়া আপু আর আমাদের প্রতিবেশী আমার বান্ধবী শৈলী। তুমি তো চেনোই ওনাকে। ঠিক তখনই যেন তন্ময়ের কাছে সব পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, ব্যাটার বের হওয়ার তাহলে এই কারণ। তবে ও মাহিরাকে এখন কিছুই না বলার সিদ্ধান্ত নিল। আগে ও একটু শিওর হয়ে নিক, তারপর সব বলবে। এখন বিষয়টাকে স্বাভাবিক করার জন্য বলল, হতে পারে আসলে আমাকে নিয়ে কোথাও যাবেও, আগে প্ল্যান করেছিল, বলেছে পরে। এরকম আমাদের ছেলেদের মাঝে হয়েই থাকে, ব্যাপার না। আরও দু একটা কথা বলে মাহিরা তন্ময়ের ফোন রাখে। ওর মনের খচখচ রয়েই যায় একটু। নিজের মেজ ভাইয়ের মধ্যে ছোটোখাটো কিছু পরিবর্তন দেখেছে সে। সব কিছু মিলিয়ে একটু আজব লেগেছে মাহিরার কাছে। নিজের স্মৃতির পাতা থেকে বের হতেই মাহিরা দেখে ওরা মলের দোরগোড়ায় এসে প্রবেশ করছে। কিছুক্ষণ পরেই মেহরান সবাইকে নামতে বলে ভেতরে গিয়ে ওর জন্য অপেক্ষা করতে বলল। ও গাড়ি পার্ক করে আসছে। মাহিরাও খোঁজ নিয়ে জেনেছে তন্ময়ও প্রায় চলে এসেছে। বসুন্ধরা সিটির ছোট গেটটা দিয়ে ঢুকেই তুরিনকে দেখতে পেল মালিহা। তুরিনও দৌড়ে আসলো ওদের কাছে। ওকে জড়িয়ে ধরার পর আশপাশে তাকিয়ে মেহরানকে না পেয়ে মালিহার দিকে প্রশ্ন নিয়ে তাকালো। মালিহা বান্ধবীর উৎকণ্ঠা খুঁজে ভরসার হাসি দেয়। গাড়ি পার করে আসতে সে। ততক্ষণে মাহিরা আর শৈলীও ওদের কাছে চলে আসে। মাহিরাকে দেখে খুশি হলেও শৈলীর উপস্থিতি কাটা দেয় তুরিনকে। কপাল কুচকে একভাবে তাকিয়ে থাকে। এই মেয়ে এখানে কেন? মাহিরা তখন পাশে এক খেলনার দোকানে একটা পপিট দেখে চেঁচিয়ে ওঠে, তুমি তো চেনোই ওকে। এই শৈলী, চল তো, আবার ওই পপিটটা কেনা লাগবে, চল। মালিহা শুনে অবাক, দিল ছোট বোনকে একটা ধমক। এই মাহি, তুই বাচ্চা নাকি? এই পপেট দিয়ে কি করবি তুই? মাহিরা ভ্রুজোড়া একটু উঁচিয়ে ঠোঁট টানে। তোমার তো আর যমজ কেউ নেই আপু, তাই বোঝো না আমার ছোট ভাই আমার জীবনে কতভাবে কত লেয়ারে কিমা করে, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। ওর এই অত্যাচার থেকে রিলিফ পেতে আমি পপিট সাথে রাখি। আমার স্ট্রেস রিলিফে সাহায্য করে এটা, বুঝেছো এবার? মাহিরার কথায় বাকি তিনজনই হেসে দেয়। আসলেই এই দুই ভাই বোনের খুনসুটি দিনে 24টা ঘন্টা লেগেই থাকে। মাহিরা শৈলী চলে যেতেই তুরিন সেই দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, এই মেয়েটা তোদের প্রতিবেশী না? কে, শৈলী? হ্যাঁ, রেহানা আন্টির মেয়ে। তুই তো আগে ওকে দেখেছিস। কিন্তু আজকে ওখানে কেন? তোদের সাথে এসেছে নাকি? হ্যাঁ, মাহিরা আর শৈলী তো তোর আর আমার মতো জানের দোস্ত। শপিংয়ে ওকে সাহায্য করতে মাহিরা শৈলীকে সাথে করে এনেছে। আসলে এই মেয়েটার রুচি খুবই সুন্দর। মালিহা আদর দিয়ে কথাগুলো বললেও তুরিনের ভালো লাগে না। আসলে বোনেদের ছাড়া মেহরানের আশেপাশে কাউকে সহ্য হয় না তুরিনের। সেখানে শৈলীর মতন সুন্দরী তো একেবারেই না। ওই যে ভাইয়া চলে এসেছে। তরিনের চিন্তায় ব্যাঘাত ঘটানোর জন্য পুরো বাক্য না, ভাইয়া শব্দটাই যথেষ্ট ছিল। ছিটকে তাকালো ও পাশে, আর সাথে সাথেই ওর ভার বেসামাল হয়ে পড়ল। সাদা পাঞ্জাবি পরনের সামনে থেকে হেঁটে আসা মানুষটাকে দেখে তুরিন এক ঘোরে ঢুকে পড়ল দ্রুত। মানবটাকে আজ মানব লাগছে না,
সাক্ষাৎ আকাশ থেকে নেমে আসা কোনো দূত মনে হচ্ছে, আলো ছড়াচ্ছে যেন চারিদিকে। আচ্ছা, কে বলেছিল এনাকে এত সুদর্শন হতে? এইভাবে হতে থাকলে তো তুরিনের পাগল হয়ে যাওয়া নিশ্চিত। মেহরান কাছে এসে এপাশ ওপাশ কিছু খুঁজল। মালিহার ওপর চোখ পড়তেই প্রশ্ন ছুড়ল, মাহিরা, শৈলী ওরা কোথায়? ওই দোকানটায় গিয়েছে ভাইয়া। মেহরান ওদিকে পা বাড়াতেই তুরিন ভ্রু কুচকালো। এ কি, ওকে কি মানুষটা দেখলই না? মালিহা পেছন থেকে সাথে সাথেই ডাক দেয় মেহরানকে। ভাইয়া। মেহরান পেছনে ঘাড় ঘোরায় শুধু। আমার বান্ধবী তুরিন। মেহরান এবার খেয়াল করে যে মালিহার পাশেও আর একটা মেয়ে দাঁড়ানো। শৈলী কোথায় আছে এই টেনশনেও আগে দেখেইনি। চোখ ফেরালো ও মেয়েটার দিকে। ভালো আছেন? তুরিন তড়াক করে তাকায়। মেহরান কথা বলল ওর সাথে। হায় হায়, আজ ওর মরণ নিশ্চিত। জি, আপনি? মালিহা, তোরাই, আমি সামনে যাচ্ছি। তুরিনের প্রশ্ন মাঝপথে থেমে যায়, কিন্তু মেহরান থামে না। ওকে সেই খেলনার দোকানটায় ঢুকে যেতে দেখে। খেলনার দোকানে ঢুকে মাহি পপিটের নানান শেপ দেখে যেটা সবচাইতে ভালো লেগেছে সেটা নিয়েছে। শৈলী ওর 2-3 ধাপ পেছনে দাঁড়ানো। বান্ধবীর কাণ্ড দেখে হাসতে হাসতে এদিক ওদিক তাকাচ্ছেও। ঠিক তখনই দোকানটায় প্রবেশ করে মেহরান। ছোট্ট দোকান, তাতে দোকানি দুজন। ক্রেতা হিসাবে ঢুকেছে মাহিরা আর শৈলী। এখন আবার মেহরানও যুক্ত হয়েছে। সব মিলিয়ে দোকান একদম জ্যামপ্যাক্ট হয়ে গিয়েছে। মাহিরা টাকা পরিশোধ করতে কাউন্টারে গিয়েছে বলে মেহরান শৈলীর পাশেই দাঁড়ালো। এমনভাবে মাথা নোয়ালো যেন সামনের থেকে কেউ না বোঝে। ঠোঁটটা নিয়ে গেল শৈলীর কানের একটু ওপরে। আপনার খেলনা দিয়ে খেলা দিন তো শেষ, তাহলে এইসব দেখছেন কার জন্য? শৈলী চমকে পেছায়। একটা বারবি মেকআপ সেট দেখে ওর এত ভালো লাগছিল যে পুরো মনোযোগ ওখানে দেওয়ায় মেহরানকে খেয়াল করেনি। আর এই মানব তো এই মানবী, সোজা বাংলায় কথা মুখ দিয়ে তার বেরই হয় না। তো বেচারি কি করবে? চমকাবেই তো। শৈলী ছোট্ট করে একবার মাহিরাকে দেখে আবার কপট রাগ নিয়ে যায় মেহরানের দিকে। ফিসফিস করে বলে, আমি এমনি এই মেকআপ সেটটা দেখছিলাম, নিজের খেলার জন্য না। আপনার জন্য দেখছেন না জানি তো সেটা, এবং কার খেলার জন্য দেখছেন তাও জানি। মানে কার জন্য দেখবো আবার? মেহরান কণ্ঠ খাদে নামায়। আমাদের ছোট্ট শৈলীর জন্য। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় হলো শৈলীর। এক মুহূর্তের জন্য থরথর করে কেঁপে উঠল। গাল দুটো গরম হয়ে উঠল তৎক্ষণাৎ। ওনার আঁচল মুষ্টিবদ্ধ হলো। পায়ের আঙুলগুলো সংকীর্ণ হলো স্যান্ডেলের সাথে। নিজের ভারসাম্য ঠিক রাখাটা বিপজ্জনক হয়ে দাঁড়ালো ওর জন্য। ভীষণ ভীষণ রকম লজ্জা পেয়েছে সে, যেটাকে ভয়াবহ লজ্জা বলে। মেহরান নিঃশব্দে বাঁকা হাসে। শৈলীর নোয়ানো চেহারাটা পেছন থেকে না দেখতে পেলেও ওর অভিব্যক্তি স্পষ্ট বোঝে। এখনই বোধহয় এই দুষ্টুমি মেয়েটার সাথে করা ঠিক হয়নি। ছোট মানুষ, নিতে পারছে না, এবং এর থেকে আরও দুষ্টুমি করলে ও যে অদূরেই জ্ঞান হারাতে পারে তা বুঝেই ওইখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল মেহরান। মেহরানকে সরে যেতে দেখেই শৈলী আর সেই দোকানে থাকে না। দুরন্ত পায়ে বের হয়ে মালিহার পাশে যেয়ে চুপটি মেরে দাঁড়ায়। মালিহা ওর মুখের চঞ্চলতা খেয়াল না করলেও তরিনের চোখটা এড়ায় না, ভ্রু কুচকে ফেলেও। এই মেয়ের আবার কি হলো? মাহিরানের দোকানে ঢুকতে না ঢুকতেই ও দৌড়ে বের হলো। মনে হয়েছে ভূত দেখছে। ঢং যত সব। কিছুক্ষণের মধ্যে দেখা গেল মাহিরা আর মেহরানকে বের হতে। সোজা মালিহার কাছে এসে শৈলীকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো মাহিরা, বের হয়ে আসলি কখন? আমি পিছনে ঘুরে তোর জায়গায় ভাইয়াকে দেখে অবাক। শৈলী আর চোখে মেহরানের বাঁকা হাসি দেখে মাহিরার দিকে তাকায়। ভেতরে বেশ গরম ছিল তাই চলে আসছি। মাহিরা বুঝে মাথা নাড়ায়। তখনই মালিহা তাড়া দেয়, এই মাহি, তোর পপিট কেনা হয়েছে না? হ্যাঁ, ডান। তাহলে চল শপিং শুরু করি। সবাই রাজি হয়ে আগাতে গেলেও মালিহাই আবার হোঁচট দিয়ে দাঁড়ালো। মেহরানের দিকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার না আমাদেরকে ড্রপ করে চলে যাওয়ার কথা, তুমি কি থাকবা? তুরিনের এই মুহূর্তে মনে হচ্ছিল মালিহার গলাটা টিপে ধরতে। আরে, মানুষটা পাশে আছে, থাকতে দে, তোরা তো তাকে তাড়ানোর কি দরকার? ততক্ষণে মেহরান উত্তর দিয়ে দিয়েছে, তন্ময় আসেনি এখনো, আর আমার নিজেরও কিছু শপিং আছে। শুনে মাথা জাগায় মালিহা, কিন্তু মনে শান্তি বয়ে যায় তুরিনের। উফ, শান্তি। আরও কিছুক্ষণ তাকে দেখার সুযোগ পাওয়া গেল।
শৈলী এসব শুনে কিছুই বলে না। ও মাহিরার কথা শোনার ব্যস্ততা দেখায়। তবে কেউ বুঝতে পারে না ওর মনে দোলা দেওয়া ভালো লাগার আভাসটাকে। মেহরান থেকে যাওয়ায় ভীষণ খুশিও। প্রথমে ঝুমার জন্য অর্ডার করা গহনাগুলো ডেলিভারি নিয়ে নেয় ওরা। তারপর যায় ড্রেসের সেকশনে। মালিহা আর মাহিরা ঘুরে ঘুরে কয়েকটা শাড়ির দোকান দেখে, কিন্তু পছন্দসই জিনিস পায় না। ওদের পেছনে বাকি 4 জন। তন্ময়ও ইতিমধ্যে যোগ হয়েছে এই পালে। দিশেহারার মতো ওদের পিছে পিছে চলছে। একসময় আর মেহরান নিজের মেজাজ ধরে রাখতে পারে না, বোনেদের দিকে কড়া চোখে তাকায়। তোদের সমস্যাটা কি? 2টা ড্রেসের জন্য এত করতে হয় নাকি? মাহিরা করুণ চোখে তাকায়। সেই চাহনিতে বয়ফ্রেন্ডের মায়া হলেও ভাইয়ের কোনো কিছুই আসে যায় না। ভাইয়া এরকম করো কেন? কতদিন পর বাসায় একটা জমজমাট আয়োজন হতে যাচ্ছে, আমরা সুন্দরভাবে তৈরি হব না? তার জন্য আউটফিটটাও তো সেরকম জমকালো হতে হবে, তাই না? জমকালো চাইলে কামিজের সেখানে ঢুকছিস কেন? কামিজ কি জমজম আয়োজন করার জিনিস নাকি? মালিহা, মাহিরা এবং তন্ময় চোখ বড় বড় করে তাকায় মেহরানের দিকে। শৈলী আর তুরিন যেহেতু মেহরানের চরিত্রের সাথে অত পরিচিত না, তাই ওরা চুপ থাকে। মালিহা হতবাক হয়ে সামনে চলে আসে। তুমি কি বললা ভাইয়া? এইসবের জ্ঞানও তোমার আছে নাকি? মেহরান কপাল কুঁচকায়। ফালতু কথা বলিস কেন? এটার জন্য আবার আলাদা জ্ঞান লাগে নাকি? এটা তো রুচির ব্যাপার। তন্ময় ততক্ষণে পাশ দিয়ে জাপটে ধরে। তো আমাদের রুচিশীল মেহরান সাহেবের কোন ধরনের আউটফিট পারফেক্ট মনে হয়? তড়িৎ গতিতেই আসলো উত্তর। এইসব ওকেশনের জন্য শাড়ি সবচেয়ে বেস্ট অপশন, এবং তোরা এখন শাড়ি কিনবি, চল। 2 বোন হই হই করে উঠল। না ভাইয়া, শাড়ি তো আমরা ছাদে যে অনুষ্ঠান হবে সেইখানে পরছি। একই ধরনের কাপড় 2 প্রোগ্রামে পরতে চাই না। তাই বলে সালোয়ার কামিজ পরবি নাকি? নিজের ভাই ভাবির প্রোগ্রামে কেউ তো সাদা মাটা জিনিস পরে? যত সব। 3 ভাই বোনের যুদ্ধে বাকি 3 জন নির্বিকার, হতবাক। কি বলা উচিত এখানে? কিন্তু কিছু তো একটা করতেই হবে, যাতে 2 পক্ষ মাঝ বরাবর আসতে পারে। হঠাৎ শৈলী তৎপর হলো, মালিহাদের দিকে তাকিয়ে বলল, আপু একটা কাজ করলে কেমন হয়? তোমরা শাড়ি না পরে লেহেঙ্গা অথবা সারারা পরো। অনেক এথনিক ফিউশন ওয়েরও আছে, একটু ইন্ডো ওয়েস্টার্ন, ওগুলো বেশ জমকালো হয়, ট্রাই করতে পারো। শৈলীর কথায় কাজ হয়। মালিহা মাহিরার চোখে আশার প্রদীপ জ্বলে। ওদিকে মেহরানের কপালের ভাঁজও ঠিক হওয়ার পথে। একজন ছাড়া বাকি সবারই শৈলীর আইডিয়া ভালো লাগে। তরিন নিজের মেজাজের ভারসাম্য ঠিক রাখতে বরাবরই ব্যর্থ হচ্ছে। নিচে মালিহার উপর রাগ উঠেছিল, আর এখন শৈলীকে মনে হচ্ছে গালে 2টা টপাস টপাস করে চড় মারতে। বাইরের একটা মেয়ে, সে এত কথা বলে কেন? লেহেঙ্গার কথাটা তো তুরিনের মাথাতেও এসেছিল, কিন্তু ও মুখ খোলার আগে এই নাচনি বুড়ির মুখে খই ফুটল। উফ, আর সহ্য হয় না। তুরিন আসলে নিজের রাগের আসল কারণটা হয়তো ধরতে পারছিল না, বা ধরতে পারলেও সেটা স্বীকার করতে চাচ্ছিল না। ওর ভেতর থেকে ভীষণ মন খারাপ। এতক্ষণ হয়ে গেল মেহরানের সাথে একটা শব্দ পর্যন্ত বলতে পারেনি ও। কিভাবে বলবে? লোকটা সর্বদাই গুরুগম্ভীর হয়ে থাকে। এই পুরোটা সময় কথা বলেছে তো শুধু তার বন্ধুর সাথে, তাও তন্ময় 10টা কথা বললে তার মুখ থেকে বের হয়েছে 2টা। এরপর তো বোনেদের ধমক দিয়ে পিলেই চমকে দিল তুরিনের। এখন আর সাহসী হচ্ছে না এগোনোর। ইতিমধ্যেই কামিজের লেবেল পার করে শাড়ির ফ্লোরে এসে পড়েছে সবাই। প্রথমেই যেই বড় দোকানটা পড়ল সেটাতেই ঢুকলো ওরা। শৈলী হাঁটতে হাঁটতেই ওর মোবাইলে মেসেজের টোন বেজে ওঠে। মাহিরাদের সামনে এগোতে বলেও ফোনটা বের করে লক খোলে। মেহরান স্যার লেখা দেখে অবাক হয়। উনি মেসেজ পাঠিয়েছেন? শৈলীর দৃষ্টি ওপরে মেহরানকে খোঁজে, দেখে গভীর 2টো চোখ ওর দিকেই টিকিয়ে আছে। শৈলীর সাথে সাথেই চোখ নামায়, মেসেজ ওপেন করে। আপনি নিজের জন্য কিছু একটা সিলেক্ট করুন, শাড়ি অথবা অন্য কিছু। শৈলী পলক ঝাপটে আবার মেসেজটা পড়ে। যখন বোঝে এটার অর্থ তখন রিপ্লাই দেয়, আমার লাগবে না। মেহরান মোবাইল হাতে নিয়েই ছিল। কেন লাগবে না? আমি বলছি নিতে, নিন। আরে আমার সত্যিই লাগবে না, অনেক আছে কাপড়, সেখানে থেকে একটা জমজমাট কিছু পরে নিব। জমজমাট শব্দটা একটু আলাদা করে লিখলো মজা করে শৈলী। এরপর মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় রইল, কিন্তু আর কিছুই আসলো না। একটু অবাক লাগলো শৈলীর, টেনশনও হলো। মানুষটা রাগ করলো নাকি?
রাগ তো তার নাকে বসা থাকে। ওপরে তাকিয়ে মেহরানের দিকে চেয়েই দেখল সে তন্ময়ের সাথে গল্পে ব্যস্ত। শৈলু আর বেশি ঘাটালো না। এমনিতেও মাহিরা ওকে ইতিমধ্যেই 2 বার ডেকে বসেছে, তাই ওর কাছেই গিয়ে বসলো। দোকানটায় শাড়িসহ লেহেঙ্গার কালেকশনও এত ভালো যে মালিহাদের আর অন্য কোথাও ওঠা লাগেনি। এইখান থেকে কয়েকটা ডিজাইন পছন্দ হলো ওদের। তুরিনও আগেই ভেবে রেখেছিল সেও একটা কিছু প্রোগ্রামের জন্য কিনবে। মেহরানকে ইমপ্রেস করতে হবে না? ছেলেরা যতই গুরুগম্ভীর রকচটা হোক না কেন, সুন্দরী পরিপাটি মেয়েদের থেকে নজর ফেরাতে পারে না।